হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার 2019 সালে যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে সিলেক্টেড বেশ কিছু অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাবো আজকে। তো তোমরা অনেকেই বলেছিলে যে স্যার পিএসসি ক্লার্কশিপের উপর ক্লাস করান। তো আজকের এই যে অঙ্কগুলো করাবো, যেগুলো পিএসসি ক্লার্কশিপের উপর আসা, এই অঙ্ক থেকে তোমরা বুঝতে পারবে যে আগামীতে যে পরীক্ষা আসছে তার ট্রেন্ড এই ধরনেরই হবে, এই টাইপেরই সাধারণভাবে কোশ্চেন থাকবে, হয়তো একটু এদিক ওদিক হবে। তো শুধু পিএসসি ক্লার্কশিপের জন্য নয়, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের পরীক্ষা দেবে আগামীতে, তাদের জন্য এগুলো খুবই কাজে লাগবে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং এই ক্লাস বা এই ভিডিও তোমরা তোমার বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও, তাহলে যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছে বা এই ধরনের কোনো পরীক্ষা দিচ্ছে তাদেরকেও খুবই কাজে লাগবে তাদের। তো চলো সরাসরি আমরা শুরু করি। প্রথম যে অঙ্ক দেখো, এই প্রথম অঙ্ক কি হচ্ছে, রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাত থেকে নেওয়া হয়েছে প্রথম অঙ্ক। সেটা কি বলছে, যদি A/B = 2:3 আর B/C 4:5 এবং C/D 3:7 হয়, তবে A/B/C/D এর অনুপাত কত হবে? তাহলে এখানে দেখো, এই অঙ্ক আমরা একাধিকবার আমি তোমাদেরকে করিয়ে দেখিয়েছি। তো প্রথমে আমি তোমাদেরকে যে পদ্ধতিতে করতে হবে সাধারণভাবে সেই পদ্ধতি করে দেখাচ্ছি। এছাড়া কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে কী আছে না, অপশান এলিমিনেশান মেথড। সেই অপশান এলিমিনেশান মেথডের সাহায্যে অনেক অঙ্ক কিন্তু আমরা অঙ্ক সলভ না করেও আমরা করতে পারি। তো সেই ধরনের যদি কিছু প্রশ্ন থাকে বা সেই ধরনের যদি কোনো অপশান থাকে তাহলে সেটাও তোমাদেরকে দেখাবো। এই অঙ্ক প্রথমে তোমাদেরকে যে পদ্ধতিতে করতে হবে সাধারণভাবে সেটা দেখে নিই। এখানে কী আছে, চারটে আছে। সেটা একটা হচ্ছে কি না, A/B/C/D, চারটে আছে। প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে কত, 2:3 4:5, 2:3 আর কি দিয়েছে না 4:5 বি এবং সির মধ্যে, এবং লাস্টে যেটা দিয়েছে সিডির মধ্যে কত না, সিডির মধ্যে হচ্ছে কত না 3:7। তো এই ধরনের অঙ্ক সেটা চারটের মধ্যে হতে পারে, তিনটের মধ্যে, পাঁচটার মধ্যে, যেটাই থাক। আমরা সাধারণভাবে কি করব, তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে ডান দিকে বা বাঁ দিকে যেগুলো গ্যাপ থাকবে সেগুলো কী হবে না, তার পাশে যেগুলো আছে সেগুলো, যেমন এখানে দুটো কী হবে সি আর ডি। তো যেহেতু বাঁ দিকে 3 আছে তাহলে আমরা কি করব, এখানেও 3 নেবো এবং এখানেও 3 নেবো। এটার ক্ষেত্রে ডান দিকে ফাঁকা আছে তাহলে এখানে কি নেবো, এখানে 5 নেবো। আর এর বাঁ দিকে ফাঁকা আছে মানে এই 4 এখানে চলে আসবে। এখানে দুটো ফাঁকা আছে তাহলে এক্ষেত্রে 3 হবে এবং এখানেও কি হবে না 3 হবে। এটাকেই আমরা সলভ করব। সরাসরি আমরা প্রতিটার ক্ষেত্রে গুণ করব, তবে গুণ আমরা সরাসরি করব না, আমরা দেখে নেব যে কোনো কমন কোনো নাম্বার আছে কিনা। যদি কমন কোনো নাম্বার থাকে তাহলে সরাসরি সেটাকে আমরা অফ করে দেবো। যেমন এখানে দেখো, এখানে কি আছে না, এখানে 3 আছে, বিতে 3 আছে, সিতে 3 আছে আর ডিতেও 3 আছে, তাহলে আমরা সেটা কেটে দিলাম। এবার কি থাকবে, আর তো কোনো কমন নেই, শুধুমাত্র এখানে 7 আছে, কোথাও 7 নেই। তাহলে এইটুকুই করবো। সেটা হচ্ছে কত না 4×2 8 আর 4×3 12, আর কি আছে না 5×3 15 আছে, এবং এখানে কত আসবে না 7×5 35। তো সরাসরি আমরা উত্তর বলবো সেটা হচ্ছে কোথায় না 8:12:15:35। এটাকে আর ছোটো করাই যাবে না, সুতরাং যেটা আছে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবং এই প্রশ্নের উত্তর কোথায় আছে না এতে আছে। তো এটা হচ্ছে এই ধরনের যখন অনুপাত সমানুপাতের অঙ্ক থাকবে সরাসরি এই নিয়মে করবে। তো এটাকে তোমরা যদি অপশান এলিমিনেশন মেথডে যাও তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক করারই প্রয়োজন পড়বে না। তোমরা সরাসরি উত্তর দেখে যে অপশানগুলো আছে সেখান থেকে দেখে তোমরা করতে পারবে। যেমন কি আছে বলে নিই না, প্রথমেই যদি বলি সেটা হচ্ছে কি যে এ আর বির মধ্যে রিলেশান কত না 2:3। তাহলে আমরা দেখে নেব যে প্রথমে 2:3 কোনটা আছে না 2:3। দেখো এখানে যদি করি, আমি নিচ থেকে করি 2:3 বলে 3 তো ছোটো আছে তাহলে এটা তো হবেই না, এটাও ছোট আছে হবেই না। 2:3 তো দুভাগ যদি 8 হয় তাহলে 3 ভাগ কত হবে না 12 হবে, তাহলে এটা তো হবেই না। তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এতে, এবং সেটাই হচ্ছে সঠিক আনসার। সুতরাং আমরা অপশান এলিমিনেশান মেথড যদিও প্রতিটা অঙ্কের ক্ষেত্রে লাগবে না, তবে অনেক অঙ্কের ক্ষেত্রে চোখ কান খোলা রাখবো। আমরা সরাসরি আমরা দেখে বলে দিতে পারবো, এই অঙ্ক পুরো করার দরকার হবে না, সরাসরি দেখে আমরা বলতে পারবো। যদি বলো যে কোনটার ক্ষেত্রে হবে না, এখানে দেখো যে কোনোর ক্ষেত্রে তুমি নিতে পারো। লাস্টে যেটা অপশান ছিল কত না সি আর ডি 3:7। 3:7 মানে কি, এটা 3 ভাগ আর 7 ভাগ। এটা 3 ভাগ যদি 15 হয়, 7 ভাগ কত হবে না 7×5 35 হবে। কোথায় আছে 15 আর 35, তার মানে দুটোর মধ্যে হতে পারে, হয় অথবা এতে অথবা সিতে উত্তর হবে। কিন্তু সিতে তো প্রথম দুটো নেই, তো সরাসরি আমরা এতে যদি প্রথমেই যাই তাহলে প্রথমেই আমরা উত্তর পেয়ে যাচ্ছি অপশান এলিমিনেশন মেথডে। যাই হোক, প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে যে পদ্ধতি, সেই পদ্ধতি তোমাদের ক্ষেত্রে যেটা 2-3টে জানা আছে তার মধ্যে যেটা অবশ্যই কম সময় লাগবে আজকে তোমাদেরকে দেখাবো, সেই পদ্ধতিতে করবে। তাহলে কিন্তু কি হবে না টাইম ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে এবং কম সময়ে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। এবারের প্রশ্ন দেখো,
একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে, স্থির জলে নৌকার বেগ কত? তো এখানে দেখো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, যারা এখনও দেখোনি সেই ভিডিও অবশ্যই দেখে নিও। তো এক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে কি যে এক্স আমরা ধরি সেটা হচ্ছে কি না নৌকার গতিবেগ, এবং ওয়াই আমরা ধরি কিসের না স্রোতের গতিবেগ, ঠিক আছে, স্থির জলে যেটা যাচ্ছে আর কি। তো এক্স এবং ওয়াই এটা হচ্ছে নৌকার গতিবেগ বা মানুষের গতিবেগ, আর ওয়াই আমরা সবসময় কীভাবে ধরি না কার জন্য ধরি না সেটা হচ্ছে স্রোতের গতিবেগ। তো এখানে প্রথমেই যেটা বলছে সেটা হচ্ছে কি যে স্রোতের প্রতিকূলে যাচ্ছে 3 ঘন্টায় 9 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে যাওয়ার অর্থ হচ্ছে কি না সেক্ষেত্রে আমরা প্রথমে ওটাকে লিখে নিই, যেটা যেহেতু প্রথমে যেটা দিয়েছে সেটার ক্ষেত্রে কি হবে না স্রোতের প্রতিকূলে মানে কি বা স্রোতের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে না নৌকার গতিবেগ থেকে আমরা স্রোতের গতিবেগ আমরা বিয়োগ করব, এবং যেটা বের করব সেটা কিভাবে না প্রতি ঘন্টায় কিন্তু আমি বের করব, ঠিক আছে না, যে কত ঘন্টায় আছে কী আছে না আমরা 1 ঘন্টায় কত যাচ্ছে। তো এখানে বলেছে 3 ঘন্টায় 9 কিলোমিটার যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে না 9/3, বা সেক্ষেত্রে বলবো কত না 3 কিলোমিটার যাচ্ছে প্রতি ঘন্টায় স্রোতের বিপরীতে, ঠিক আছে। আর স্রোতের অনুকূলে যখন হবে সেক্ষেত্রে কী হবে না সেক্ষেত্রে আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ আমাদের দুটো যোগ হয়ে যাবে, এবং সেটা বলেছে সেটা কত না সেটা বলেছে যে 18 কিলোমিটার যেতে পারছে। তাহলে 3 ঘন্টায় যদি 18 যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে না 18কে আমরা 3 দিয়ে ভাগ করব, এবং সেক্ষেত্রে কত হবে না 6×3 = 18 হবে। তাহলে এখানে দেখো দুটো জিনিস, একটা হচ্ছে যে স্রোতের বিপরীতে যাচ্ছে সেটা হচ্ছে কত না 3 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং স্রোতের অনুকূলে যাচ্ছে কত 6 ঘন্টায়। আমাকে বের করতে বলেছে সেটা হচ্ছে কি নৌকার গতিবেগ। নৌকার গতিবেগ একদম শুরুতেই বললাম সেটাকে আমরা কি ধরি এক্স ধরি, এবং এখানে এক্সের মান সবসময় কী হবে বড় হবে। তার কারণ দেখো স্রোতের গতিবেগ যদি বেশি না হয় তাহলে স্রোতের বিপরীতে সে যাবে কী করে। সুতরাং প্রতিটা অঙ্কের ক্ষেত্রে তোমরা দেখবে যে স্রোতের গতিবেগের থেকে নৌকার গতিবেগ বেশি, তার মানে এখানে এক্স হচ্ছে বড়। সুতরাং বড়টাকে যখন তোমরা বের করবে তখন কি করবে সরাসরি যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। এক্স হচ্ছে বড়, যখন বড় বের করবে তখন দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর যখন ছোট বের করবে তখন দুটোর মধ্যে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। বড় বের করতে হবে তাহলে কত হবে না 3 + 6 তাহলে কত হচ্ছে 9/2। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 4.5 কিলোমিটার/আওয়ার। বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্কে বলছে যে পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। অনেক সময় কি বলতে থাকে, অনেক সময় সবথেকে বড় সংখ্যা কোনটা, কোনো সময় ছোট সংখ্যা কোনটায়, বা মাঝের সংখ্যা কোনটা, যেটাই দিক না কেন আমরা খুব সহজে বলতে পারবো। তো এখানে বলেছে সব ক্ষুদ্রতম সংখ্যা মানে 3টের মধ্যে কী আছে না যে ছোট সংখ্যা। এই ধরনের যখন প্রশ্ন থাকবে আমরা সময় নষ্ট না করে যেটা থাকবে, এখানে কি দিয়েছে না 54ই তো, হ্যাঁ 3টি সংখ্যার যোগফল কত দিয়েছে 54 দিয়েছে, তাহলে এদের এভারেজ আমরা বের করব। তাহলে এদের যদি এভারেজ বের করি তাহলে সেক্ষেত্রে কী হবে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে কত হবে 18, 3 × 54। তার মানে এদের এভারেজ বা গড় হচ্ছে কত 18। গড় কোথায় হয় না গড় হয় যেটা মিডলে থাকে, ঠিক আছে। তাহলে এখানে যেটা আছে 3টে সংখ্যা যদি হয় তাহলে তার মাঝখানে কোনটা আছে 18 আছে, এবং যেহেতু বলেছে এগুলো হচ্ছে পরপর যুগ্ম সংখ্যার বলেছে জোড় সংখ্যা বলেছে, তাহলে এর আগে যেটা হবে সেটা জোড় সংখ্যা মানে 2 বাদ দিতে হবে, সেটা কত হবে না 16 হবে, এবং পরের সংখ্যা যেটা হবে সেটা কী হবে এর থেকে 2 বেশি হবে, এবং সেটা কত হবে না 20 হবে। 3টে সংখ্যা আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে 16, একটা হচ্ছে 18 এবং আর একটা 20। উত্তর চেয়েছে কোনটার ক্ষেত্রে না ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। ক্ষুদ্রতম সংখ্যা মানে যেটা একদম শুরুতেই আছে সেটা হচ্ছে 16, এবং এক্ষেত্রে ডিতে যেটা দেওয়া আছে উত্তর সেটা হচ্ছে সঠিক উত্তর। যদি বলতো যে সবথেকে বড় সংখ্যা কোনটা তাহলে বলতে পারতাম 20, মাঝের সংখ্যা কত 18। সুতরাং এই ধরনের যখন সংখ্যা থাকবে বা এই ধরনের প্রশ্ন যখন থাকবে সরাসরি আমরা 3টের গড় আমরা বের করব। গড় বের করলে যেটা হবে সেটা হচ্ছে মাঝখানে, যেহেতু যুগ্ম বলেছে তাহলে 2 কমাবো বাঁদিকে বা ছোটো সংখ্যা হবে, আর 2 বাড়াবো তাহলে সেক্ষেত্রে বড় সংখ্যা পাওয়া যাবে। যদি বিজোড় সংখ্যা বলতো তাহলে সেক্ষেত্রে আমরা ঠিক সেভাবে করতে পারতাম, ঠিক আছে। সুতরাং জোড় বা বিজোড় যাই থাক তখন দেখা যাবে এখানে তো 17 হয়েছে, তাহলে 17 জায়গায় এখানে 15 হবে, 17 জায়গায় এখানে কত হবে না 19 হবে। সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি আমরা প্রথমে আমরা গড় বের করব, তাহলে আমরা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুব সহজে কম সময়ে করতে পারবো। এবারের অঙ্ক মিশ্রণ চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। বলছে যে 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। তো খুবই ছোট ছোট অঙ্ক, পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক সাধারণভাবে দেখা যায়, খুব যে বড় আছে তা নয়। সুতরাং খুবই ছোট প্রশ্ন। এখানে যেটা বলছে সেটা হচ্ছে কত যে দুটো জিনিস আছে চিনির মিশ্রণ, তার মানে কি একটা যদি চিনি থাকে আর চিনির সঙ্গে কি থাকবে না ধরে নাও জলই আছে, ঠিক আছে। তো এখানে প্রথমে যেটা বলছে তো এদের যে টোটাল যেটা পরিমাণ সেটা হচ্ছে কত
না 150 গ্রাম, ঠিক আছে 150 গ্রাম। এবং এখানে বলছে যে এতে কত আছে না চিনি আছে 20%। চিনি যদি 20% থাকে তাহলে বাকি 80% তাহলে কি থাকবে না অবশ্যই জল থাকবে। তার কারণ কি টোটাল মিশ্রণ বা পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা সবসময় পুরোটাকে কত ধরি না 100% ধরি। তাহলে চিনি যদি 20% থাকে তাহলে বাকি যেটা দ্রবণে জল আছে সেটা কত আছে না অবশ্যই 80% আছে। তো এখানে দেখো যেহেতু 150 গ্রাম, তাহলে 150 গ্রামের 20% মানে সেটা কত হবে না 15 দিয়ে 30 গ্রাম, ঠিক আছে। আর বাকি যেটা 30 গ্রাম যদি চলে যায় তাহলে 150 থেকে 30 গেলে তাহলে জল কত আছে না 120 গ্রাম আছে। দুটো জিনিস, চিনির দ্রবণে চিনি এবং জল, তাহলে আমরা পেয়ে গেলাম চিনিতে আছে 30 গ্রাম এবং আর জল কত আছে না 120 গ্রাম আছে। এখানে বলছে যে কতটা চিনি মেশাতে হবে, তাহলে শুধু চিনি মেশানোর কথা বলেছে, জল কিন্তু আনচেঞ্জ থাকবে, অপরিবর্তিত থাকবে। তার মানে জল যেটা ছিল 120 গ্রাম সেটা কিন্তু একই থাকবে, শুধু চিনির ক্ষেত্রে যেটা 30 গ্রাম ছিল তার সঙ্গে কি হবে না যোগ হবে। বলছে চিনি আর কতটা মেশাবো যাতে যে নতুন মিশ্রণ হবে সেখানে চিনির পরিমাণ কত হবে না 25% হবে। এখন একটা কথা যে চিনি যদি নতুন মিশ্রণে 25% হয় তাহলে বাদ বাকি 100 - 25 75% তাহলে কি হবে অবশ্যই জল হতে হবে। তাহলে জল তো আনচেঞ্জ, তাহলে 75% জলের যদি যেন কত হয় না 120 গ্রাম হয় তাহলে এক্ষেত্রে আমাদের 25% কত হবে। তো 25% কত না এর 3 ভাগের 1 ভাগ, তাহলে এর 3 ভাগের 1 ভাগ হতে হবে এবং সেটা কত হতে হবে 40-এর 3 ভাগে 120-র 3 ভাগের 1 ভাগ, 3 দিয়ে ভাগ করলে কত হবে না 40 গ্রাম হবে। তার মানে যেটা 30 গ্রাম ছিল আমাকে মেশাতে হবে কত না 40 হতে হবে, তাহলে 40 - 30, তো সেক্ষেত্রে আমাদের যে উত্তর সেটা হচ্ছে কত না স্রেফ 10 গ্রাম হবে। এবং এখানে এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং অঙ্ক কিন্তু তোমরা যখন করবে এভাবে তো করবে না, তোমরা দেখা মাত্র করবে, সেটা হচ্ছে 150 গ্রামের মধ্যে 20% মানে 15 দিয়ে 30 তো 120 গ্রাম। 120 গ্রাম যদি 75% হয় তাহলে বাদ বাকি যেটা চিনি হতে হবে 25%, বলেই দিয়েছে। তো 25% এর কী আছে না এর 3 ভাগের 1 ভাগ, তাহলে 120 3 ভাগের 1 ভাগ 40 আছে 30, যোগ করতে হবে কত না 10 গ্রাম। এবারের অঙ্ক দেখো, বলছে এক ব্যক্তি 40 কিলোমিটার/আওয়ার বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, সমগ্র যাত্রার পথের গড় গতিবেগ কত। তো এই ধরনের অঙ্ক তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে কি যে এখানে যেমন পি থেকে কিউ দিয়েছে সাধারণভাবে নাম দিয়ে দেয়, যে কলকাতা থেকে দীঘা বা কলকাতা থেকে দুর্গাপুর বা কলকাতা থেকে শিলিগুড়ি, এই ধরনের বিভিন্ন নাম দেয়, যেই ধরনের হোক না কেন। এই ধরনের যখন প্রশ্ন থাকবে এখানে কি দিয়েছে না পি এবং কিউ দিয়েছে, একটা পয়েন্ট পি আর একটা পয়েন্ট হচ্ছে কিউ। বলছে যাচ্ছে যখন তখন তার স্পিড কত না স্পিড হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার, 40 কিলোমিটার/আওয়ার। আবার যখন ফিরে আসছে, ফিরে আসার সময় কি বলছে তার যে স্পিড ছিল সেটা 50% বাড়িয়ে দিয়েছে। 50% বাড়ানো অর্থ হচ্ছে কি 40-এ গিয়েছিল তাহলে 40-এর অর্থ কত 20, তার মানে 40 + 20 যখন আসছে বা ফিরে আসছে তখন তার স্পিড কত না 60 কিলোমিটার/আওয়ার। এটা তোমরা সরাসরি এভাবে করতে পারো, নাহলে বলে অনেকে বলে আবার স্যার 60 কোত্থেকে পেলেন। 60 কোত্থেকে পেলাম মানে কি 40 যদি 100% হয় তাহলে এর 150% কত হবে না 60 হবে। তো ওইভাবে কি আর সবসময় আমরা করবো, আমরা দেখবো এর 50% বেড়েছে মানে এর 50% মানে অর্ধেক বাড়বে, তাহলে 40-এ এর অর্ধেক কত 20, 40 20 কত হচ্ছে 60। যখন এই ধরনের অঙ্ক থাকবে একদম স্ট্রেট ওয়েতে যে দুটো স্পিড থাকবে ধরবে তার দূরত্ব কত, এদের এলসিএম। সবসময়ের জন্য কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব এত, গেছে এইতে এসেছে এই, গড় গতিবেগ কত, সবসময় যে স্পিড থাকবে তাদের এলসিএম। 40 এবং 60 এদের এলসিএম কত হবে না 120। ধরলাম পি থেকে কিউ দূরত্ব কত 120 কিলোমিটার, তাহলে 120 কিলোমিটার যদি হয় যেতে কত সময় লাগবে বাই 40, তার মানে কত হবে না এখানে যদি করি তাহলে দেখো 20 মানে কত হচ্ছে 5 কত হচ্ছে 6 4 এখানে 3 ঘন্টা হচ্ছে, ঠিক আছে। আবার যখন ফিরে আসছে তখন কত হবে না 120 ডিভাইডেড বাই কত 60, তখন কত সময় লাগবে না 2 ঘন্টা লাগবে। তাহলে টোটাল সময় লেগেছে কত 3 আর 2 5 ঘন্টা। আর দূরত্ব কত না দূরত্ব কিন্তু 120 গেছে আবার 120 এসেছে, টোটাল সময় লেগেছে 3 আর 2 5 ঘন্টা, তার মানে 240/5। তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 48 কিলোমিটার/আওয়ার হচ্ছে তার গড় গতিবেগ। এবং এখানে সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় যেটা করবে দেখা মাত্র যে দুটো স্পিড থাকবে ধরবে তাদের দূরত্ব কত না ওই যে স্পিড তার হচ্ছে এলসিএম। তবে খেয়াল রাখবে লাস্টে কিন্তু যে দূরত্ব এই যে 120 কিলোমিটার দূরত্ব বেরোলো এর কিন্তু ডাবল ধরতে হবে। তার কারণ কি
গেছে 120 কিলোমিটার, এসেছে 120 কিলোমিটার, যাওয়ার সময় লেগেছে 3 ঘন্টা, আসার সময় লেগেছে 2 ঘন্টা। সুতরাং 120 240 কিলোমিটার যেতে লেগেছে 5 ঘন্টা। গড় গতিবেগ কত? 48 কিলোমিটার প্রতি ঘন্টা। টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক বলছে এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগবে? তাহলে এক্ষেত্রে দেখো এর দিয়ে দিয়েছে, তো এই ধরনের যখন অঙ্ক থাকবে সেক্ষেত্রে কি হবে না, সরাসরি তোমরা এ এবং বি এর মধ্যে তোমরা কম্পেয়ার করবে। সেটা হচ্ছে কি না, এদের যে এফিসিয়েন্সিটা আমরা কিভাবে ধরবো না, এফিসিয়েন্সি যেটা সেটা তোমরা 60% যেটা সেটা সরাসরি 60% মানে কত না 60/100 বা 3 কত এসছে না 3/5, ঠিক আছে। সেভাবে না গিয়ে সরাসরি তোমরা পার্সেন্টেজে যেই ধরো যে 60% বেশি করে, তার মানে কি এ যদি 100 করে তাহলে সেক্ষেত্রে বি কত করবে, এর থেকে 60% বেশি, 160 বেশি করবে। তো এটাকে যদি আমি ছোট করে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না, এখানে দেখো এটা হচ্ছে 5 আর এখানে কত হয়ে যাবে না 5:8, তার মানে এদের এফিসিয়েন্সি সেটা হচ্ছে কত না 5:8। এ যদি 5 ভাগ কাজ করে তাহলে বি কত করবে না 8 ভাগ কাজ করবে। এবার বলছে আমরা জানি এফিসিয়েন্সি, এখানে সময় কত লাগবে না, আমরা জানি যে এফিসিয়েন্সির ঠিক উল্টো হচ্ছে কি না টাইম লাগবে। যে কাজ বেশি করে তার ক্ষেত্রে সময় কম লাগবে, আর যে কম কাজ করে তার ক্ষেত্রে সময় বেশি লাগবে। সুতরাং এফিসিয়েন্সি যদি 5:8 হয় তাহলে টাইম কত লাগবে না, সেক্ষেত্রে অবশ্যই 8:5 লাগবে। এখানে বলে দিয়েছে যে এ কত দিনে করে না 12 দিনে করে, তার মানে 8-এর মান যদি 12 হয় কত না 1.5 টাইম, 1.5 গুণ বেশি। তাহলে বি কত দিনে ওই কাজটা করবে না, তাহলে 5-এর কী হবে না 5-এরও 1.5 গুণ হবে, ঠিক আছে। তাহলে 5-এর 1.5 গুণ মানে কত না 7.5, এবং এখানে এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। অঙ্ক দেখবে, সরাসরি অঙ্ক করার চেষ্টা করবে, যে পদ্ধতিতে গেলে সবথেকে সোজা। যদি মনে হয় যে এই পদ্ধতি ঠিকই আছে, এফিসিয়েন্সি এবং টাইম আমরা প্রতিটা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে আমরা করে দেখাই তোমাদেরকে যে এফিসিয়েন্সি যা হবে তার ঠিক উল্টো হবে টাইম। সুতরাং এফিসিয়েন্সি 5:8 হলে টাইম অবশ্যই 8:5। তো 8-এর মান দেওয়া আছে যে সে কত করছে 12 দিনে করছে, তাহলে বির যেটা টাইম সেটা 5 ভাগ, তাহলে কত হবে তার 1.5 গুণ 7.5, এবং এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এবারের অঙ্কে বলছে যে 10% এবং 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ হবে? তো এই ধরনের অঙ্ক অনেক পরীক্ষাতেই দেখা যায়। তো শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ নয়, এই ধরনের অঙ্ক আমরা WBCS পরীক্ষায়ও দেখেছি। সেখানে তো দুটো নেই, সেখানে হয়তো 3টে দিয়েছে বা 4টে দিয়েছে। তো এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, আজকেও তোমাদেরকে বলবো। এই ধরনের যখন অঙ্ক থাকবে সেক্ষেত্রে আমরা সিরিজ মেথডে করব। সিরিজ এক লাইনে হবে, সেটা হচ্ছে কি না যে কোনো জিনিসের দাম আমরা যদি 100 টাকা ধরি, তাহলে সেক্ষেত্রে কি হবে না এই ছাড়গুলো দেওয়ার পরে কত থাকবে বা কত দিতে হবে, তাহলে যেটা দিচ্ছি সেটা 100 থেকে মাইনাস করলে আমি কত তার ছাড় হচ্ছে সেটা আমরা জানতে পারবো। তো প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে কত না 10% ছাড় দিচ্ছে। 10% যদি ছাড় দেয় তাহলে 100 টাকায় দিতে হবে কত না তার 90% দিতে হবে। এবার যেটা হলো তার উপরে যেটা বলছে সেটা হচ্ছে কত না তারপরে যে ডিসকাউন্ট সেটা হচ্ছে কত না 30% ছাড় দিয়ে। 30% যদি ছাড় দেয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 30 যদি ছাড় দেয় তাহলে 100-এর মধ্যে 30 গেলে আমাকে দিতে হবে কত না 70% দিতে হবে, তার মানে 70/100। এটাকেই সলভ করব, তাহলেই হয়ে যাবে। 100 কাটছি, এখানে 100-র জন্য দুটো শূন্য বাদ দিলাম, তাহলে 9×7 63%, তার মানে বা 63 টাকা। তার মানে যেটা 100 টাকা জিনিস দুটো ছাড় দেওয়ার পরে 10% এবং 30% ছাড় দেওয়ার পরে আমাকে দিতে হচ্ছে কত না 63% বা 63 টাকা দিতে হচ্ছে, যেখানে দাম হচ্ছে 100 টাকা। তাহলে এক্ষেত্রে সমতুল্য ছাড় কত হবে না 100 মাইনাস 63। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হবে না 37%, এবং বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই ধরনের সমতুল্য ছাড় সেটা দুটো দিক, 3টে দিক, 4টে দিক আমরা কিন্তু স্ট্রেট ওয়েতে সিরিজ মেথডে করব, তাহলে কিন্তু খুব কম সময়ে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারব। এবারে যে অঙ্ক এটা ভাগশেষ সংক্রান্ত অঙ্ক। তো এই অঙ্ক অনেক পরীক্ষাতেই দেখা যায়, পরিচিত অঙ্ক। দেখে নিই, বলছি একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তো পরিচিত অঙ্ক। তখন এই ধরনের যখন অঙ্ক থাকবে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে কত না 175 দিয়ে ভাগ করছি, তখন ভাগশেষ বা রিমাইন্ডার কত না 132 হচ্ছে, এটা হচ্ছে রিমাইন্ডার। তো বলছে এই সংখ্যাটাকে যদি আমি 25 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে তার ভাগশেষ কত হবে? কিছু করতে হবে না,
যে রিমাইন্ডার থাকবে সরাসরি সেই রিমাইন্ডারকে আমি যেটা দিয়ে ভাগ করার কথা বলছে সেটা দিয়ে সরাসরি ভাগ করব। কত হবে না এখানে 25 5 এ 125, তাহলে 125 গেলে যেটা থাকবে রিমাইন্ডার যেটা থাকবে সেটা হচ্ছে কত 7 থাকবে, এবং এখানে বি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি আমরা কি করব না যে ভাগশেষ থাকবে সেটাকে যেটা দিয়ে ভাগের কথা বলা হচ্ছে এখন, যে 25 দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে, তাহলে ওই ভাগশেষটাকে আমরা 25 দিয়ে ভাগ করব, যে ভাগশেষ হবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা তোমাদের দরকার, সেটা হচ্ছে সবসময় খেয়াল রাখবে এটা দেখা মাত্র এই ধরনের অঙ্ক করব তখনই যখন দেখব যে নতুন যে নাম্বারটা দিয়ে ভাগের কথা বলছে সেটা অরিজিনাল যে নাম্বার তার কোনো ফ্যাক্টর কিনা। যদি বলতো যে 25-এর পরিবর্তে 30 বলতো, তাহলে কিন্তু আমরা যদি এই নিয়মে করি তাহলে সেক্ষেত্রে উত্তর কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাবে, বা তুমি দেখবে যে অল্টারনেট উত্তর আছে তার সঙ্গে মিলছে না। তার কারণ কি, সেক্ষেত্রে নিয়ম আলাদা। এই নিয়ম তখনই সরাসরি খাটবে যে ভাগশেষ তাকে যেটা দিয়ে ভাগের কথা বলছে সেটা দিয়ে সরাসরি ভাগ করলে যেটা রিমাইন্ডার থাকবে সেটাই উত্তর। এই অঙ্ক বা এই পদ্ধতি সেই ক্ষেত্রে সম্ভব যে ক্ষেত্রে নতুন যে ভাগের কথা বলা হচ্ছে সেটা অরিজিনাল যেটা দিয়ে ভাগ করা হয়েছিল তার কোনো ফ্যাক্টর কিনা। যদি ফ্যাক্টর হয় তাহলে সরাসরি হবে, যদি ফ্যাক্টর না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। তো এই ধরনের অঙ্ক আমার রিমাইন্ডার সংক্রান্ত যে সমস্ত ভিডিও দেওয়া আছে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিও, তাহলে তোমরা ভালোভাবে তা বুঝতে পারবে। এবারে যে অঙ্ক দেখো এটা ডিভিজিবিলিটি থেকে নেওয়া আছে, বলছে যে যদি 579*2 সংখ্যাটি যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসবে তার মান কত বা সেটি কত। ঠিক আছে, 4টে অল্টারনেট আনসার দেওয়া আছে। তো প্রথমে সংখ্যাটা আমরা লিখে নিই 579, ঠিক আছে 579, এবং আর কি আছে স্টার, এবং আর কি আছে না 2 আছে। ঠিক আছে, তো 11 দিয়ে ভাগের যে নিয়ম সেটা তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলি। সেটা হচ্ছে কি, যে জোড় এবং বিজোড় স্থানে যে সমস্ত সংখ্যাগুলো আছে তাদের যোগফলের বিয়োগফল 11 বা 11 দিয়ে 0 বা 11-র কোনো গুণিতক হতে হবে বা 11 দিয়ে ডিভিজিবল হতে হবে। তো জোড় এবং বিজোড় স্থান খেয়াল রাখবে, জোড় বা বিজোড় সংখ্যা কিন্তু নয়। তাহলে জোড় স্থান বিজোড় স্থান কোনগুলো, বিজোড় স্থান যদি বলি তাহলে সেক্ষেত্রে কত না 1 3 5 এই ঘরগুলো হচ্ছে বিজোড় স্থান, আর জোড় স্থান কোথায় না 2 4 6 এইভাবে যদি থাকতো তাহলে সেগুলোকে যোগ করতাম। তার মানে অল্টারনেট একটা করে ছাড়বো এবং তাদের যে যোগফল সেটা করে নিই। কী আছে না 5 9 5 14, 14 আর 2 কত হচ্ছে 16, 16 থেকে কি বাদ দেবো না 7 প্লাস স্টার, 7 প্লাস কত দিয়েছে না স্টার, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে না যে সংখ্যাটা বেরোবে সেটা কি হতে হবে, হয় 0 হবে অথবা 11-র একটা গুণিতক হবে, হয় 0 11 22 33 এই ধরনের সংখ্যা হতে হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে এমনিতেই যেটা আছে সেটা হচ্ছে 16 থেকে কত বাদ দেবো না 7 প্লাস স্টার। তাহলে 16 থেকে কত বাদ দিলে আমার এখানে 7 যদি আমি বাদ দিই তাহলে অলরেডি কত হয়ে যাচ্ছে না 9 হচ্ছে। তাহলে 9-এর সঙ্গে তো একটা যোগ করতে হবে, তো 9-এর সঙ্গে যোগ করলে সেটা কি হয়ে যাবে না 2 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। সুতরাং 2 অঙ্কের সংখ্যা হবে না, এখানে 1 অঙ্কের সংখ্যা হবে। সুতরাং এখানে যে বিয়োগফল সেটা কি হতে হবে না 0 হতে হবে। তাহলে আমরা সরাসরি বলবো যে 16 থেকে কত বাদ দিলে 16 হবে, 0 হবে না 16 দিতে হবে। তাহলে তাকে সেখানে 7 আছে, তাহলে স্টারের মান কত হবে 16 মাইনাস 7, তো সেক্ষেত্রে উত্তর কত হবে 9 হবে, এবং সিতে হচ্ছে সঠিক আনসার। যদি বুঝতে না পারো তাহলে সরাসরি এভাবেই করব 16 মাইনাস 7, আর কি আছে এখানে না এখানে যেটা আছে সেটা আমরা কি করছি না স্টার যেটা সেটাকে যদি আমরা ডান দিকে নিয়ে নিই তাহলে কত হচ্ছে না 16 থেকে 7 গেলে কত হচ্ছে 9, তার মানে স্টারের যে মান সেটা হচ্ছে কত 9 হচ্ছে। সুতরাং এইটুকু শুধু খেয়াল রাখবে 11-র ক্ষেত্রে যে ডিফারেন্স হতে হবে এই 3টের যোগফল আর এই 2টোর যোগফল, এদের ডিফারেন্স কী হতে হবে, হয় 0 11 বা 11-র কোনো গুণিতক হতে হবে। সুতরাং এখানে 7-এর সঙ্গে কোনো একটা সংখ্যা 9 7 16, 9 থেকে তো নেওয়া হবে না, তাই না? সুতরাং 9 নিলে 9 7 16, তো 16 থেকে 16 গেলে কত হবে 0 হবে, তারপরে স্টারের মান 9, সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এবারে দেখো রেশিও প্রপোর্শন থেকে বয়স সংক্রান্ত যে সমস্ত অঙ্ক থাকে সেই ধরনেরই একটা অঙ্ক বলছে এ বি ও সি এর বয়সের অনুপাত 5:8:9, যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত। তো এখানে দেখো 3 জনের বয়সের অনুপাত দেওয়া আছে। তো এখানে A:B:C 3 জনের যে বয়সের অনুপাত সেটা কত দিয়েছে এক্ষেত্রে না 5:8:9, 5:8 আর কত দিয়েছে না 9 দিয়েছে। তো এখানে অঙ্কে বলছে যে এ ও সি এর বয়সের সমষ্টি, এ ও সি এর বয়সের সমষ্টি কত দিয়েছে না 56।
তো এ আর সি যদি আমি এদের অনুপাত যদি আমি যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 9 আর 5 কত হচ্ছে না 14 অনুপাত। তো এই 14 অনুপাতের মান তার মানে কত আছে না 56 বছর দেওয়া আছে। তাহলে 1 অনুপাতের মান কত হবে না 56/14। তো সেক্ষেত্রে কত হবে না 14 4 56, 4 বছর। অঙ্কে জানতে চেয়েছি কি না বিয়ের বয়স কত। তো বিয়ের বয়স অনুপাতের দিক থেকে কত 8। তাহলে 1 অনুপাত যদি 4 হয় তাহলে 8 অনুপাতের মান কত হবে না 8 × 4। তো সেক্ষেত্রে আমাদের বয়স কত হয়ে যাবে বিয়ের 32 বছর। এবং বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্ক হচ্ছে যদি পি এর 50% সমান কিউ এর 25% হয় তবে পি ইকুয়াল টু কিউ এর x% হলে এক্স ইকুয়াল টু কত বা এক্সের মান কত। তো এই ধরনের অঙ্ক যেটা থাকবে একদম যেভাবেই থাকবে সেভাবে আমরা করব। প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না পি এর 50%। তো পি এর 50% মানে কি না পি ইন্টু 50 কত হয়ে যাচ্ছে না 100। 50% মানে পি বাই কত হচ্ছে এটা 50/100। তো এটা সমান কত বলছে না কিউ এর যেটা বলেছে সেটা কত বলছে না কিউ এর 25%। তো 25% মানে কত হচ্ছে না 25/100। তো 100 দুদিকে আমি কেটে দিলাম, 25 দিয়ে কাটছি, তাহলে সেক্ষেত্রে কত হবে 2 হবে। তাহলে আমরা যদি এদের মধ্যে অনুপাত করি যে P/Q তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 1/ কত হচ্ছে 2 হচ্ছে। ঠিক আছে, তার কারণ পি এর সঙ্গে কী থাকবে 2 থাকবে, কোনাকুনি গুণ করলে যেন পি এর সঙ্গে কী হয় না 2 এরই গুণ হয়। তাহলে এখানে দেখো যে এখানে হচ্ছে কিউ এর মান যদি 2 হয় তাহলে পি এর মান কত হবে না 1 হবে। তো এখানে প্রশ্নে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে পি সমান কত হবে। তো পি সমান কিউ এর কত পার্সেন্ট। ঠিক আছে, তো x% বা সেটাকে বলি যে কত পার্সেন্ট। তো এখানে একটা জিনিস দেখো যে পি যখন 1 তখন কিউ হচ্ছে কত 2, তার মানে পি কত হবে না কিউ এর কত না অর্ধেক, তাই তো। আর যেহেতু এখানে কিউ হচ্ছে 2 আর পি হচ্ছে 1 তাহলে কিউ এর অর্ধেক, আর অর্ধেক মানে কত না 50%। এবং এখানে সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে যে ভাষাতে লেখা আছে পি হচ্ছে কত না পি এর 50% মানে 50/100 সমান কিউ এর 25% মানে 25/100। তো দুটোকে করে এদের মধ্যে অনুপাত করবে, আর অনুপাত করলে সরাসরি তোমরা বুঝে যাবে কার কত পার্সেন্ট। যদি 1/4 থাকতো তাহলে পি কত হতো না এর 25%। যদি এর যেহেতু 2 এর জায়গায় 1 আছে মানে ঠিক অর্ধেক, তাহলে পি সমান কত হবে না কিউ এর 50%। সি হচ্ছে সঠিক উত্তর। এবারে যে অঙ্ক দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে নেওয়া। এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, বি ওই কাজটির 2/5 অংশ 10 দিনে করতে পারে। এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে। তাহলে এখানে দেখো অল্টারনেট 4টে আনসার আছে। তো এখানে এই ধরনের যখন অঙ্ক থাকবে এখানে কিন্তু স্ট্রেট ওয়েতে বলে দেয়নি যে এ কত দিনে কাজটা করতে পারে বা বি কত দিনে কাজটা বের করবে। তো সেটা আমাকে বের করতে হবে। সেটা হচ্ছে কি না এখানে যেটা প্রথমেই যেটা বলছে সেটা হচ্ছে কি 1/3 অংশ এ যেটা এর ক্ষেত্রে কত হচ্ছে না এ 1/3 অংশ করতে কত সময় লাগছে না ওর লাগছে কত না 5 দিন লাগছে। তাহলে এখানে এই আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আর বি এর ক্ষেত্রে যেটা বলেছে বি কত করছে না বি করছে 2/5 অংশ করছে 10 দিনে। 2/5 অংশ সেটা কত দিনে করছে না 10 দিনে করছে। তাহলে আমাদের প্রথমেই বের করতে হবে যে এই পুরো কাজটা এ কত দিনে করে আর বি কত দিনে কাজটি করতে পারে। সরাসরি দেওয়া নেই। তাহলে এখানে দেখো একটা জিনিস যে এ 1/3 অংশ করছে 5 দিনে। ঠিক আছে, তাহলে 1 অংশের মান যদি 5 হয় তাহলে 3 অংশের মান কত হবে না অবশ্যই 5 দিনে 15 দিন হবে। আর এখানে দেখো বি 2/5 অংশ করছে 10 দিনে, তাহলে 2 এর মান হচ্ছে কত না 10। তাহলে 5 এর মান কত হবে না 2 এর মান যদি 10 হয় তাহলে 1 এর মান কত হবে না 5 হবে। তাহলে 5 এর মান কত হবে না 5×5 = 25 হবে। এই কয়েকদিন আগের ভিডিওতে একজন তোমাদের মধ্যে আমার নাম মনে নেই কমেন্ট করেছিলে যে স্যার এই অঙ্কটা বুঝতে পারেন। ঠিক এই ধরনের অঙ্ক ছিল, সেখানে সরাসরি দিন না বলেছে যে হাফ কাজ করছে 5 দিনে বা 1/3 অংশ করছে এত দিনে। তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট এভাবেই বের করব, কিছুই নেই যে 1/3 মানে 3 ভাগের 1 ভাগ করতে 5 দিন লাগছে, তাহলে পুরোটা কত করতে কত সময় লাগবে না 1 ভাগ করতে যদি 5 দিন লাগে তাহলে পুরো 3 ভাগ করতে 5 দিনে 15 দিন লাগবে। ঠিক তেমনি যে 5 ভাগের মধ্যে 2 ভাগ করছে 10 দিনে, তাই 2 ভাগ বা 2 অনুপাতের মান যদি 10 হয় তাহলে 1 এর মান কত হবে 5।
তাহলে পুরো কাজটা হচ্ছে 5, তাহলে তার জন্য কত লাগবে না 5 5 25। তার মানে আমরা এখানে দেখলাম সেটা হচ্ছে কি যে এ একটি কাজ করছে সেটা কত না এ যে কাজটা করছে সেটা করছে 15 দিনে করতে পারে, এবং বি যে কাজটা করছে সেটা কত করছে না 25 দিনে করছে। আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে কত যে এ ও বি যদি একসঙ্গে কাজটি করে, তাহলে একসঙ্গে কাজ করলে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা টোটাল যে কাজ সেটা বের করার জন্য আমরা এদের মধ্যে এলসিএম নেব। 15 এবং 25 এদের এলসিএম কত হবে না 75 হবে। তো এখান থেকে আমাদের এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। এ কি করবে না তাহলে পুরো কাজটা কত করবে না 15 দিনে করছে, তাহলে একদিনে কত করবে না 15 5 75, আর এর ক্ষেত্রে কত হবে না 3 হবে। তো এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি, ঠিক আছে। এ যদি একদিনে 5 করে তাহলে এ একদিনে কত করবে না 3 করবে। তো টোটাল কাজ হচ্ছে কত না 75, তাহলে 75কে আমরা দুজনে যদি একসঙ্গে মিলে করে তাহলে কত করবে 5 আর 3 কত হবে 8 দিয়ে আমরা ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে কত হবে 8 9 72, আর কত হবে না 3 এর 8। তার মানে এক্ষেত্রে আমাদের যে উত্তর হবে সেটা হচ্ছে 9 পূর্ণ 3 এর 8। 9 পূর্ণ 3 এর 8 নয়, এখানে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এখানে অঙ্ক যদি সরাসরি থাকতো যে এ 15 দিনে করে বি 25 দিনে করে, তোমরা আগে যে নিয়মে করেছো অনেকে করে, তাহলে একদিনে কত করবে 1 এর 15, এ একদিনে কত করবে 1 এর 25, ওইভাবে আর আমরা যাবোই না আদৌ। অনেক ভিডিও আছে আমার, তোমরা দেখে নিও টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। তো সেটা হচ্ছে কি এদের এলসিএম যেটা করব সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তার মানে 75 করতে 15 দিন লাগছে, তাহলে এর এফিসিয়েন্সি কত না 15 দিয়ে ভাগ করলে 5, এর এফিসিয়েন্সি 3। তাহলে একদিনে যদি একসঙ্গে করে কত করবে 5 আর 3 8 করবে। তো টোটাল কাজকে আমি 8 দিয়ে ভাগ করব, তাহলে দুজনে মিলে যদি করে তাহলে সেক্ষেত্রে কত লাগবে না 9 পূর্ণ 3 এর 8 দিন। সুতরাং এই ধরনের অঙ্ক যেটা সরাসরি না দিয়ে এত অংশ করছে এত দিনে, তাহলে পুরোটা কত করবে খুব সহজে বের করা যাবে, যেটা প্রথমেই বললাম। সুতরাং এটাকে প্রথমে বের করে নেবে যে এ কত দিনে করছে, বি কত দিনে করছে, তারপরে সরাসরি তোমরা এই নিয়মের সাহায্যে অঙ্কের সঠিক উত্তর তোমরা বের করতে পারবে। এবারের অঙ্ক দেখো, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ থেকে নেওয়া। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরের সুদাসল কত হবে? সুদের পর্ব হচ্ছে 1 বছর, তার মানে এটা হচ্ছে ইয়ারলি কম্পাউন্ড। যদি কিছু নাও দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে কি ইয়ারলি কম্পাউন্ড। আর যে ক্ষেত্রে প্রতি 3 মাস অন্তর হচ্ছে, 6 মাস অন্তর হচ্ছে, 5 মাস অন্তর হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই বলে দেবে। যদি অঙ্কে কিছু বলা না থাকে তাহলে তোমাকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে কি না ইয়ারলি কম্পাউন্ড। তো এখানে দিয়ে দিয়েছে যে সুদের পর্ব কত না 1 বছর। তো এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে দুটো মেথডে দেখাবো, তোমাদের মধ্যে যেটা সুবিধাজনক হবে সেটা অবশ্যই সেই পদ্ধতি তোমরা অবলম্বন করবে। তো এখানে দেখো একটা জিনিস কি দিয়েছে না 10,000 টাকা 3 বছরের, ঠিক আছে। তো টাকা হচ্ছে কত না 10,000, আর সময় যেটা দিয়েছে সেটা হচ্ছে কত 3 বছর, আর রেট অফ ইন্টারেস্ট দিয়েছে সেটা হচ্ছে কত না 10%। এই তিনটে আমাদের ইনফরমেশান আছে। তো বলছে যে কত হবে সুদে আসলে কত হবে। তো সুদ বের করলে সুদ আসল তো হয়ে যাবে, কারণ আসল তো 10,000 টাকা। তো এমনি সরাসরি ফর্মুলা আছে, কিন্তু সেই ফর্মুলায় গেলে অনেক সময় লাগবে। দুটো পদ্ধতি, সেটা হচ্ছে কি যে রেশিও মেথডে তোমাদের যেটা করিয়েছিলাম, যারা ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। যে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে আমরা বলেছিলাম 2:1, 3 বছরের ক্ষেত্রে করেছিলাম কত 3:3:1, এবং 4 বছরের ক্ষেত্রে বলেছিলাম কত না 4:6:4:1। তো এইভাবে একাধিক এরকম দেওয়া ছিল, যারা ভিডিওটা দেখোনি তারা দেখে নিও। তো এখানে এর সাহায্যেও তোমরা সরাসরি করবে। কিভাবে দেখো না 10,000 টাকা 10%, তাহলে প্রথম বছর যেটা হবে 10,000 টাকা 10% যদি আমি বলি, তাহলে আমরা জানি সেটা হচ্ছে কত না 10% মানে সরাসরিভাবে না করলে হবে সেটা হচ্ছে কত না 1,000 টাকা। আর সেকেন্ড ইয়ারে কত হবে না সেকেন্ড ইয়ারে যে সুদ হলো 1,000 টাকা তার আবার 10%, তো তার 10% মানে কত না 100 টাকা। আর থার্ড ইয়ারে যেটা হবে সেটা হচ্ছে কত যে সুদটা হয়েছে তার উপর আবার 10%, তো সেক্ষেত্রে কত হবে না স্রেফ 10 টাকা হবে। তো এই যে অঙ্ক যেটা আমরা যখন এই 3 বছরের ক্ষেত্রে নেব, যদি অঙ্কটা দেখে তোমাদের মনে হচ্ছে কিন্তু তোমরা মুখে মুখে করতে পারবে 3:3:1 কত না এখানে 1000 হবে, এখানে হবে 100, আর এখানে হবে 10। 3 দিয়ে গুণ করব 3000, প্লাস 100 দিয়ে গুণ করব 300, 1 দিয়ে গুণ 10 দিয়ে গুণ করব 10, তো কত হবে না 3,300 কত হচ্ছে না 10। আসল হচ্ছে 10,000, তাহলে সুদে আসলে কত হয়ে যাবে না 13,310 টাকা উত্তর হবে। এবং ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এখানে যেটা করছি সেটা আদৌ এভাবে করার দরকার পড়বে না। তার কারণ দেখো যে তুমি যদি রেশিওটা মনে রাখো যে 3 বছরের ক্ষেত্রে কত না 3:3:1, কী করবে না প্রথম বছর যেটা 10% মানে কত 1,000 টাকা, পরের বছর 100 টাকা, তারের বছর কত না 10 টাকা, তাহলে 3,310
3,310 আর 10,000 তো কত হবে না, যেটা আছে 13,310। তো এটা একটা পদ্ধতি গেল। এছাড়া আরেকটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে সরাসরি কি আছে না, আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে সেটা সরাসরি আমরা করতে পারবো। সেটা হচ্ছে কত না, সুদের হার কত দেওয়া আছে না, সুদের হার দেওয়া আছে 10%। সুদের হার 10% মানে কত না, 10/100, বা এটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে কত না 1/10। আর 1/10 মানে কি, 10 টাকায় কত সুদ দিতে হবে না, 11 টাকা সুদ দিতে হবে। তার মানে 10 টাকা যদি আসল হয় তাহলে সেক্ষেত্রে সুদ আর আসল মিলে কত হয়ে যাবে না, 11 টাকা হবে। ঠিক আছে। এবার যেহেতু 3 বছরের ক্ষেত্রে হবে তাহলে সেক্ষেত্রে কী হবে না, দুটোকে আমরা কিউব করে দেব। এটাকেও কিউব করব, এটাকে কিউব করব। 10কে যদি কিউব করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না, 10-এর জন্য কত হবে না 1000 হবে। আর এর ক্ষেত্রে যেটা হবে 11 যদি কিউব করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 1331 হবে। তাহলে আসল যদি 1000 হয় তাহলে সুদ আসল মিলে কত হবে না 1331। কিন্তু আমাদের যেটা আসল দেওয়া আছে অঙ্কের ক্ষেত্রে সেটা কত আছে না 10,000 দেওয়া আছে। আর 10,000 মানে কত না এর 10 টাইমস, তাহলে সুদ আসল মিলে কত হবে না এরও 10 টাইমস হবে, এবং সেটা কত হয়ে যাবে না 13,310 হবে। এবং ডিতে যে প্রশ্ন উত্তর করেছিলাম সেটা হচ্ছে সঠিক উত্তর। দুটো দিক থেকে, তবে সাধারণভাবে এটার যদি ফিগার বা সুদের হার যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পদ্ধতিতে করতে গেলে অসুবিধা। যদি বলে যে 17-র কিউব কত, তাহলে 17-র কিউব তোমাকে আলাদা করে গুণ করতে গেলেই তোমার মুশকিল হয়ে যাবে। সুতরাং এনেও যেভাবে দুটো পদ্ধতি তোমাদেরকে বললাম, একটা হচ্ছে রেশিও পদ্ধতিতে, রেশিও পদ্ধতি সরাসরি মুখেও করতে পারবে, যত প্র্যাকটিস করে তত সুবিধা। 10% মানে 1000, তারপরে হচ্ছে 100, তারপরে হচ্ছে 10। 1000-এর 331, 1000-এর 3 গুণ মানে 3000, 100 3 গুণ মানে 300, আর 10-এর 1 গুণ মানে 10, তো 3310 প্লাস 10,000, তো 13,310 সঠিক উত্তর। অথবা এইভাবে তোমরা কিউব ফর্মে যাবে, 10 টাকায় 1 টাকা সুদ, তার 10 কিউব, আর এটা হচ্ছে 11 কিউব, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ আসল। তাহলে 1000-এর পরিবর্তে যদি 10,000 হয় তাহলে কত হচ্ছে না, সুদ আসল যেটা 1331 হয়েছিল তার 10 গুণ হবে, তো উত্তর কত হবে ডিতে যেটা দেওয়া আছে 13,310 সঠিক উত্তর। তো এই ক্লার্কশিপ পরীক্ষায় আসা দেখো আর একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্কটাতে কী বলছে যে যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয় তবে সুদের হার কত। আগের যে অঙ্ক ছিল সে আগের অঙ্কে কী ছিল যে সুদ আসল বের করতে বলেছিল, আর এখানে বলছে কি যে সুদের হার কত বা রেট অফ ইন্টারেস্ট কত বলছে না, এখানে যেটা বলছে সেটা হচ্ছে কত না 3 বছরে কত হচ্ছে না, যদি আমি 1 টাকা ধরি তাহলে সেক্ষেত্রে 1 টাকাটা 27 টাকা হচ্ছে। তার কারণ অঙ্কে বলছে যে 27 গুণ হচ্ছে। 27 গুণ মানে কি, যদি 100 টাকা হয় 100 টাকাটা 27 টাকা, তো ছোটো করলে কত হবে, তার মানে আমরা বলতে পারি যে 1 টাকাটা কত হচ্ছে না, 1 টাকাটা যেটা সেটা হচ্ছে কত না 27 টাকা হচ্ছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সুদ বের করতে গেলে সরাসরি আমরা কি করব না, যে দুটো ফিগার আছে 1 টাকা এবং আর কত আছে না 27 টাকা আছে, দুটোকেই আমরা কি করব না কিউব রুট করে নেব, দুটোকেই কিউব রুট করব। তাহলে 1কে যদি আমি কিউব রুট করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 1ই হবে, আর যদি 27কে কিউব রুট করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 3 হবে। তার মানে 1 টাকাটা কত হচ্ছে না সুদে আসলে 3 টাকা হচ্ছে, তাহলে সুদ কত হচ্ছে না 2 টাকা হচ্ছে। এই যে সুদ 2 টাকা কার উপরে না, যখন আসল হচ্ছে 1 টাকা, তার মানে সুদের হার কত না 2/1। যদি 100-তে করি সুদের হার তাহলে ইন্টু 100, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 100 গুণিতক 2, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হবে না 200%। তো ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং আগের যে আগের অঙ্কের ক্ষেত্রে সেটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম না 3 বছরে যেহেতু ছিল সেটার ক্ষেত্রে আমরা কিউব করেছিলাম, আর এখানে যদি সুদের হার যখন বের করতে বলবে তখন সেক্ষেত্রে কী হবে না, যে সংখ্যাগুলো থাকবে যে 1 টাকাটা 27 টাকা হচ্ছে বা 27 গুণ হচ্ছে, তো সেগুলোর ক্ষেত্রে আমরা দুটোকে কিউব রুট করব। সরাসরি আমরা বলবো যে 1 টাকা যখন আসল, সুদে আসলে কত হচ্ছে 3 টাকা হচ্ছে, সুদ হচ্ছে 2 টাকা কার উপরে না যখন আসল 1 টাকা, তাহলে 2 টাকা সুদ 1 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে কত হবে না 200%। এবারে যে অঙ্ক দেখো সেটা হচ্ছে লাভ ক্ষতি যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে নেওয়া, খুবই ভালো অঙ্ক। বলছে যে এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন, তার কত লাভ বা ক্ষতি হলো। তো কত লাভ বা ক্ষতি হলো বলতে এখানে তোমরা অল্টারনেট যে আনসারগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবই পার্সেন্টেজে দিয়েছে, সুতরাং টাকাতে হবে না, কত শতাংশ লাভ হলো বা কত শতাংশ ক্ষতি সেটাই তোমাকে জানাতে হবে। তো এই অঙ্ক সরাসরি আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি এই নিয়মে যাবে, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। কী হবে, যেভাবে দেওয়া আছে যে ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনলো, 10 টাকা দিয়ে কি করছে না 11টি আপেল কিনছে,
এবং কি করছে না তারপরে যেটা বলছে যে 11 টাকা দিয়ে 10টি আপেল, তাই না? তারপরে 11 টাকায় তখন কি করছে না 10টি আপেল বিক্রি করছে। যেমন অঙ্ক দেওয়া থাকবে ঠিক তেমনি 10 টাকায় 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল দিল, তার লাভ বা ক্ষতির শতাংশ কত। যখন এই ধরনের অঙ্ক থাকবে প্রথমে খেয়াল রাখবে, তোমরা হয়তো গুলিয়ে ফেলবে যে কোনটাকে আগে নেব। সবসময় টাকাটা আগে, বেশিরভাগ মানুষের কাছে টাকাটাই সব থেকে আগে। সুতরাং টাকা আগে, টাকা তারপরে আপেল, তারপরে আবার টাকা, তারপরে আবার আপেল। অঙ্ক কিভাবে সলভ করব না তোমাদেরকে বলেছিলাম, যারা ভিডিও দেখেছো তারা তো জানোই। সেটা হচ্ছে কি যে কাছের সঙ্গে কাছের সংখ্যা গুণ করব এবং দূরের সঙ্গে দূরের সংখ্যা আমরা গুণ করব। একদম সরাসরি উত্তর হবে 10-এর সঙ্গে 10 আমরা গুণ করব, তাহলে কত হবে 10 10-এ 100, আর 11-এর সঙ্গে 11 গুণ করব, সেটা কত হয়ে যাবে না 121। প্রথম যেটা বেরোবে সেটা অবশ্যই সিপি বা ক্রয় মূল্য, এবং পরে যেটা বেরোবে সেটা কি হচ্ছে না সেল প্রাইস বা বিক্রয় মূল্য। বুঝতেই পারছো যে ক্রয় মূল্য যেখানে 100 টাকা, বিক্রয় মূল্য সেখানে কত 121 টাকা। লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে। কত না 100 টাকাটা 121 টাকায় বিক্রি করছে, তার মানে 21 টাকা বেশি নিচ্ছে 100 টাকায়। সরাসরি উত্তর কত হবে না 21%। তার মানে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর, 21% প্রফিট। অনেকে যারা বুঝতে পারবে না এই জায়গায় এসে যে সরাসরি এইভাবে করলেন কীভাবে, আরে এটা হচ্ছে 21 টাকা লাভ হচ্ছে কার উপরে 100 টাকার উপরে, তাহলে 21 টাকা লাভ হচ্ছে কার উপরে না যেটা হচ্ছে সেটা হচ্ছে 100 টাকার উপরে হচ্ছে। তাহলে 100 টাকার উপরে যদি করি, আমি 100-র উপরে করি, তাহলে সেক্ষেত্রে কী হবে 100 100 কাটবে, তো আলটিমেটলি আমার কী হবে না 21%। অবশ্যই সেটা কী হবে না লাভ হবে। আমি আগেই দেখে নিয়েছি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি মানে সেটা হচ্ছে কত লাভ। তো এইভাবে করার দরকারও নেই, তার কারণ 100 টাকাটা 121 টাকা বিক্রি করা মানে 21 টাকা জাস্ট 100 টাকার উপরে বেশি, তো 21% লাভ। তো এই ধরনের অঙ্ক খুবই ভালো অঙ্ক। এটা শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে নয়, একাধিক যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের অঙ্ক আসে। তো এলে আমরা সরাসরি এইভাবে করব, সেটা হচ্ছে কি টাকাটাকে আগে রাখবো। 10 টাকায় 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রি করলো, তাহলে কি হবে দূরের সঙ্গে দূরের গুণ করব, কাছের সঙ্গে কাছে গুণ করব। 10-এর সঙ্গে 10, 10 10-এ 100, প্রথমটা হচ্ছে ক্রয় মূল্য, 11-এর সঙ্গে 11 121, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বেরিয়ে গেলে লাভ বা ক্ষতি আমরা সহজেই কিন্তু তা বের করতে পারবো। তো আজকে যে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলো শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপের জন্য নয়, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে পরীক্ষা দেবে বা যারা কলকাতা পুলিশে পরীক্ষা দেবে বা সমতুল্য এই ধরনের যে সমস্ত পরীক্ষাগুলো দেবে এই ধরনের অঙ্কগুলোই সাধারণভাবে আসবে। সুতরাং এই টাইপের অঙ্ক তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষায় কি হবে না দেখা মাত্র তোমরা সলভ করো। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যে টাইপগুলো আছে সেই টাইপগুলো অবশ্যই ফলো করবে যে তুমি কোনটাতে করবে। যে এই ধরনের অঙ্ক আমি কি এই টাইপে করব, তাহলে এই ধরনের অঙ্ক আসা মাত্র 10 টাকায় এতগুলো লেবু, এত টাকায় এতগুলো লেবু, তো এই যে অঙ্ক দেখা মাত্র সরাসরি করব। যে আমি জানি সেটা হচ্ছে কি দূরের সঙ্গে দূরে কাছের সঙ্গে কাছে, তাহলে প্রথমটা ক্রয় মূল্য বিক্রয়টা পরেরটা বিক্রয় মূল্য দেখা মাত্রই আমরা করতে পারবো। ঠিক আছে, যদি দেখা যায় যে শুধুমাত্র একটাই প্রফিট আছে আর সবগুলো লস আছে, তো আমরা সরাসরি দেখে বলবো না এটা প্রফিটই হবে, কত দেখা দরকার নেই, তার কারণ এটাতে প্রফিটই হবে। সুতরাং যারা এই ধরনের ভিডিও দেখোনি, আমার একাধিক ভিডিও এখানে দেওয়া আছে ট্রিক্সের উপরে, তো তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিও প্রতিটা চ্যাপ্টারের উপরে। যারা যারা দেখোনি তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে এই ধরনের অঙ্কগুলো করতে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমার বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও, তাহলে তারাও উপকৃত হবে। আর হ্যাঁ, যারা নতুন দেখছো তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও বা এই ভিডিও ভালো লাগে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।